করছি বাংলা বলছে, সত্যি তো। আর কবে, আর কতদিন অপেক্ষার পর বিচার পাবেন নির্যাতিতা? প্রতিদিনের ঘুমহীন রাতের শেষে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবেন নির্যাতিতার বাবা মা? আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমাদের প্রত্যেকের নীতি, চরিত্র, আদর্শ গঠনের ক্ষেত্রে যার বা যাদের ভূমিকা অনস্বীকার্য। যে শিক্ষা জাতির শিরদাঁড়াকে মজবুত করে। আর.জি. কর কাণ্ডের পর বাঙালি জাতির শিরদাঁড়া কি হঠাৎ শক্ত হয়ে উঠেছে? যেভাবে রাত দখলের লড়াইকে সামনে রেখে রাস্তায় নেমেছে মানুষ, যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, লৌহ কপাট ভাঙার আওয়াজ উঠেছে, তাতে সেরকম কথাই আজ সামনের পাতায়। এই সমাজ শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের, আবার এই সমাজ অভিনেতা সুদীপ্তা চক্রবর্তীরও। এই সমাজ যেমন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যিনি নিজেকে একসময় মসিহাব হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেন, এই সমাজ আবার তেমন সন্দীপ ঘোষের। এক একজন কুশীলব মঞ্চের এক এক দিকে দাঁড়িয়ে। বুধবার রাতে আলো নিভিয়ে দ্বীপ জ্বালিয়ে নির্যাতিতার বিচার চাইল জনতা। প্রতিবাদে সামিল হলেন নিহত পড়ুয়া চিকিৎসকের বাবা মাও। পুলিশের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ করেন তারা। এই অভিযোগ যখন তারা করছেন, প্রায় একই সময়ে মাথা ভাঙার রাস্তায় নির্যাতিতার প্রতীকী গ্রাফিতি মুছে দেয় শাসক। এই এত কিছু ঘাত প্রতিঘাতের মাঝে মানুষের দাবি একটাই, বিচার। সত্যি তো, আর কবে, আর কত দিন অপেক্ষার পর বিচার পাবেন নির্যাতিতা? এ নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, অতনু চ্যাটার্জি সিপিআইএম এর পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্দা। সনাতন দিন্দা রয়েছেন আজকে, তার কারণ সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদ থেকে তার যে সদস্য পদ, সেটা আজকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা সনাতনদা করেছেন, সেখানে তিনি এই নির্যাতিতা নিহত পড়ুয়াকে তার বোন হিসেবে পরিচয় দিয়েছেন। সনাতনদা মৌপিয়া, আমি আসবো তোমার কাছে এবং কি কারণে তুমি এই সিদ্ধান্ত নিলে সেটা তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। রাত 9টা, আলো নিভল তিলোত্তমা নগরীর। আলো নিভিয়ে আধার করে নির্যাতিতার বিচার চেয়ে দ্বীপ জ্বালানোর প্রতিবাদ। আরো এক রাত দখলের সাক্ষী থাকলো কলকাতা, সাক্ষী থাকলো বাংলা। যদিও ততক্ষণে সাধারণ মানুষ জেনে গিয়েছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি হচ্ছে না। আর এটা শুনে কিছুটা অংশে তো হতাশা ডেফিনেটলি তো লাগছেই, কারণ আমরা এতটা ডিলে হচ্ছে জাস্টিসটার কি পেতে, আর যত ডিলে হচ্ছে আমরা জানি যে একটা বলা আছে যে মানে ডিলে ইন জাস্টিস ইজ ইকুয়াল টু ইনজাস্টিস। স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাঝেই তাল কাটলো শ্যামবাজারে। অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত আন্দোলনে যোগ দিতে পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়ির উপর চড়াও। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ঠিক একই রকম ভাবেই বিক্ষোভের মুখে পড়েছিলেন। প্রাক্তন বিচারপতির গায়ে না হয় গেরুয়া ছাপ রয়েছে, কিন্তু ঋতুপর্ণা? রাত দখলের রাতে একই রকম বিক্ষোভের মুখে পড়তে হয় মিমি চক্রবর্তীকেও। কেন এই রোষ? প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর, যিনি দুদিন আগে রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়েছিলেন। তাল কাটে মাথা ভাঙাতেও। রাত দখল কর্মসূচির জন্য রাস্তা জুড়ে নির্যাতিতার প্রতীকী গ্রাফিতি। অভিযোগ, সেই প্রতীকী ছবি মুছে ফেলে তৃণমূল কর্মীরা। প্রতিবাদীদের মারধরেরও অভিযোগ ওঠে। আর.জি. কর কাণ্ডে প্রতিবাদ আন্দোলনের একের পর এক ঢেউ, কিন্তু বিচার কবে? প্রশ্নের পাহাড়। জানিয়ে সিবিআই কে নিশানা করছে শাসক তৃণমূল। কি হলো 23 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই এর দিক থেকে ওই নীরবতা এবং একটা সার্বিক দ্বন্দ্ব, এছাড়া আমরা কিচ্ছু পাইনি। কলকাতা পুলিশের একের পর এক মিথ্যে আমরা দেখেছি। অভিক দে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখেছি। কলকাতা পুলিশের ফটো ক্রপ করা আমরা দেখেছি। পুরো ইনভেস্টিগেশনটাকে শেষ করলো কিভাবে আমরা দেখেছি। এরই মধ্যে ঘটনার দিন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার।
দেহ বাড়িতে নিয়ে গিয়ে ডিসি নর্থ ক্ষতিপূরণের কথা বলেন। এফআইআর দায়েরে দেরি করে টালা থানার পুলিশ। ঘটনার দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে হাসপাতালে থাকাকালীন কথা বলেনি কর্তৃপক্ষ। বাড়ির সামনে প্রচুর ব্যারিকেড ছিল, বাধ্য হয়ে মেয়ের দেহদাহ করতে হয়। শ্মশানের খরচ কে দিয়েছিলেন? আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। কিভাবে বললো আপনার আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি, কাউকে কিছুই বলিনি। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন দেশজুড়ে বিক্ষোভের বিস্ফোরণ, তখন নদিয়ায় ফের ধর্ষণের শিকার এক মহিলা। কাঠগড়ায় প্রতিবেশী এক যুবক চিকিৎসার জন্য কলকাতায় আনার পথেই মৃত্যু। যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। 12 বছর আগে নির্ভয়া থেকে আরজি কর। বারবার ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছে দেশ, কিন্তু বিচার আর কতদিনের অপেক্ষা? কলকাতা টিভি। সনাতনদার কাছে যাব। সনাতনদা, কেন এই সিদ্ধান্ত? এবং আমি দেখেছি অত্যন্ত মর্মস্পর্শী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তুমি তোমার নিজের পরিচয় যখন দিয়েছো তখন পিতামাতার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নির্যাতিতার, ডেফিনেটলি নির্যাতিতার যে পরিবর্তিত নাম, সেই পরিবর্তিত নাম এবং তার পাশে তোমার যে পদবি ডিন্ডা, সেটা তুমি মেনশন করেছো। কেন? আসলে কি জানো তো, মানে এই এত মানুষজন সবাই অনেকে বলছে যে আমার গায়ে তো আঁচ লাগেনি, আমরা কমফর্ট জোনে রয়েছে। এই যে আঁচ লাগেনি এখনো বলে যাচ্ছে তারা কমফর্ট জোনে বসে। এত মানে আমাদের রাজ্যের অলিতে গলিতে আনাচে কানাচে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। আমার মা, বোন, ভাই সবাই রাস্তায় নেমেছে। তারপর তারা বলছে আমাদের গায়ে তো আঁচ লাগেনি। আমি দেখলাম যে এখানে যে বোনটা আজকে এইভাবে রেপড হয়ে তাকে মার্ডার করা হয়েছে, ও আমার বোন। আমি ওকে আমার রক্তের সম্পর্কের মধ্যে নিয়ে নিলাম। আমি বললাম ও আমার বোন, যার জন্য আমি গলা ফাটাচ্ছি, আমি চিৎকার করছি। আর আজকে যারা কমফর্ট জোনে বসে রয়েছে তাদের তো সন্তান সন্ততি আছে, একবার তো ভাবা দরকার ছিল তাদের, যে ঘটনা তাদেরও ঘটতে পারে। আজকে একটার পর একটা ঘটনা যেভাবে বিনা বিচারে ধামাচাপা পড়ে যাচ্ছে, অকারণে একটা ধনঞ্জয়ের ফাঁসি হচ্ছে, এটা আজকে আমরা চাই না। আমরা চাই না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের শিক্ষা দিচ্ছে যে এর একটা সুবিচার চাই, যার জন্য আজকে তারা রাজপথে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি যে তিলোত্তমা দিন্ডা, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার বোন হয়। এবং যতবার তুমি এই কথাটা বলছো সনাতনদা, তিলোত্তমা দিন্ডা, ততবার গায়ে কাঁটা দিচ্ছে। আমার এখানে একটু তোমার কাছে খুব সরাসরি প্রশ্ন। আমরা তো দেখছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন। গতকালও রাত দখল আমরা দেখেছি, গতকালও আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যে বিচারের দাবি, সেই বিচারের দাবি দেখেছি। এই যে কমফর্ট জোনে যারা বসে আছে বলে তুমি বলছো, তুমি এক্স্যাক্টলি কাদের মিন করতে চাইছো? তুমি কি তাদের মিন করতে চাইছো যে যারা এখনো পর্যন্ত পাওয়া না পাওয়ার হিসেব, সেই হিসেবের মধ্যে, হিসেবের নিগড়ে কোথাও ঘোরাফেরা করছে? না, আজকে আমি যেটা সম্পর্কে লিখেছি রাজ্য চারুকলা পর্ষদ, তুমি দেখো এখানে আজকে এমন প্রথিতযশা পৃথিবী বিখ্যাত শিল্পী রয়েছেন যাদের একটা আঁচড়ে সমস্ত বিপ্লব তোলপাড় করে দিতে পারে। এই যে তুষের আগুন যেখানে ধিক ধিক করে জ্বলছে, তাদের ঘৃতাগ্নিতে এই আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। তারা চুপ করে রয়েছে, তারা মুখ বধির হয়ে রয়েছে। কিন্তু কেন? কি পাওয়ার আশায়? আজকে এত মানুষ, এত জনগণ তারা রাত জাগছে। তারা আজকে 14 তারিখে অকাল বোধন করে দিয়েছে। গতকাল আমরা যাদবপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখলাম আজকে অকাল দীপাবলি হয়ে গেল, তারপরেও চুপ করে থাকবে? এটা কি মানুষের কাজ? আর আমি তো কোনোদিনও গজদন্ত মিনারে বসে ছবি আঁকিনি। আমি মানুষের কথা বলেছি, মানুষের পাশে থেকেছি, আমার রক্তের মধ্যে রয়েছে। আমি দিনেদের দাদা, সেখান থেকে আমার পাওয়া টাইটেল দিনদা। আমার মা বাবা এই শিক্ষা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি যার জন্য বারবার ধরে বলতে বাধ্য হচ্ছি যে আমার গায়ে লেগেছে, আমি আর সুবিচার চাই। যারা মুখবধির হয়ে বসে আছে তারা বসে থাকুক, কিন্তু আমি তাদের সংসর্গ থেকে যাতে নিষ্কৃতি পাই, যার জন্য আমি এই মুক্তি চাইছিলাম, আমি মুক্তি নিলাম নিজে থেকে,
যে ওদের সঙ্গে থাকা, ওই ভদ্র সমাজে থাকাটা আমার কাজ নয়। আমাকে এতগুলো মানুষ, আমার মা বোন প্রেমিকারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। আমি গতকালও যাদবপুরে ছিলাম, আমি রোজ যাচ্ছি আমার মেয়েকে নিয়ে বিভিন্ন মিটিংয়ে মিছিলে। রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, এবং এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না তিলোত্তমা বোন তার সুবিচার পাই, তার গণহত্যা সুবিচার পাই। আমি আসবো সনাতনদা তোমার কাছে, তার আগে সরাসরি একবার চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু রিয়ার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নেব। সিবিআই রিপোর্ট যেটা আজকে আদালতে জমা পড়ার কথা ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা পরবর্তী শুনানির দিনক্ষণ এখনো জানি না। গতকাল যখন এই বাংলা বলছে অনুষ্ঠান করছে, সেই সময় আমরা এই খবর ব্রেক করি যে শুনানি স্থগিত হয়ে গেছে। এই সিবিআই তদন্তের নিট ফল কি, সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। সূত্র মারফত যেটুকু তথ্য উঠে আসছে আমি রিয়ার কাছ থেকে জানার চেষ্টা করব। রিয়া। একদমই মৌপিয়াদি, ইতিমধ্যেই সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের দিকে সবাই তাকিয়ে রয়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্টে কি আছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকেই উৎসুক হয়ে রয়েছে। আমি জানাবো যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি ইতিমধ্যেই, যে যেখানে দেখা যাচ্ছে যে একদম স্পষ্ট 6টা বুলেট পয়েন্ট আমি তোমাকে জানাবো। প্রথম যেটা, সেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট বলছে ধর্ষক ধৃত সঞ্জয় রায়, এটা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। এবং যে এক্সপার্ট, অর্থাৎ যাকে আনা হয়েছিল দিল্লি থেকে আনা হয়েছিল, যাদেরকে অটোপসি সার্জন যারা সুদূর দিল্লি থেকে তাদেরকে আনা হয়েছিল, তারাও কিন্তু এমনটাই কলকাতা পুলিশের যে ভিডিওগ্রাফি হয়েছিল সেটা দেখেও কিন্তু কার্যত স্পষ্ট হয়ে বলেছিল যে এই ঘটনার মধ্যে সঞ্জয় রয়েছে এবং ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সঞ্জয়। এবং সেটাই কিন্তু মেনশন করা হয়েছে যে সঞ্জয়, এই স্ট্যাটাস রিপোর্টে দেওয়া হয়েছে যে ডিএনএ রিপোর্ট দেখে কার্যত স্পষ্ট যে সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে, প্রথম বুলেট পয়েন্ট। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মাদক বা নেশাগ্রস্ত কিছু খাইয়ে মারা হয়নি এই তরুণী ডাক্তারকে, তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, মুখ টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে কিন্তু এমনটাই সেই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা নিয়ে জলঘোলা হচ্ছিল যে কেন এই তরুণী সে তার চিৎকার বাইরে এলো না, তাহলে কি প্রথমে তাকে কিছু খাইয়ে সেন্সলেস করা হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু কার্যত এই স্ট্যাটাস রিপোর্টে স্পষ্ট বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি যে কোনো মাদক জাতীয় কিছু খাইয়ে নয়, তাকে শ্বাসরোধ করে মুখ টিপে তাকে মারা হয়েছে এবং জোর করে পেনিট্রেশন করা হয়েছে। এবং 4 নম্বর হচ্ছে তরুণী ডাক্তারের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর টাইম কখন, সেটা নিয়ে কিন্তু রীতিমতো জলঘোলা হচ্ছে। এবং যে রিপোর্ট আমরা ইতিমধ্যেই স্ক্রিনে দেখাচ্ছি সেখানে কিন্তু কার্যত স্পষ্ট যে 4টে থেকে 4:30-এর মধ্যে মৃত্যু হয়েছে এই তরুণী ডাক্তারের। এবং যেটা এক্সপার্টরা এক্সপ্লেনেশন হিসেবে দিয়েছে সেই রিপোর্টে, যেখানে বলা রয়েছে কনজেস্টেড কন্টেন্স 185 গ্রাম অফ পার্টলি ডাইজেস্টেড ফুড, অর্থাৎ যেটা বলা হয় যে একটা মানুষ তার খাওয়ার পর প্রায় 6 থেকে 8 ঘন্টা লাগে খাবারটা ডাইজেস্ট হতে। এবং যেহেতু পার্টলি ফুড লেখা আছে ডাইজেস্টেড, সেক্ষেত্রে এক্সপার্টরা মনে করছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে। এবং যেহেতু আমরা জানি যে 12টা থেকে 12:30 তার টাইমিং ছিল খাওয়ার, এবং তার 3 থেকে 4 ঘন্টা মানে 4টে থেকে 4:30-এর মধ্যে মৃত্যু হয়েছে বলে এমনটাও কিন্তু স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ রয়েছে। এবং পাশাপাশি পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে, যেখানে 10 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। সেখানে যেমন সঞ্জয় রয়েছে, একই সঙ্গে সন্দীপ এবং 2 জন সিকিউরিটি গার্ড এবং অনুপ দত্ত, সেই দিনকে সঞ্জয়ের সঙ্গে যে ছিল যে সিভিক ভলেন্টিয়ার তার হয়েছে। এবং এছাড়াও কিন্তু 2 জন সিকিউরিটি গার্ড, অর্থাৎ টোটাল সব মিলিয়ে 10 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। এবং একদম লাস্ট পয়েন্ট যে জিজ্ঞাসাবাদ কাকে কাকে করা হয়েছে, সেই দীর্ঘ তালিকা যেখানে দেখা যাচ্ছে যে একদম প্রত্যেকে গ্রুপ ডি থেকে আরম্ভ করে সেখানে যত ডাক্তার নার্স যারা ছিল সেই দিন ঘটনার দিন যারা অন ডিউটিতে ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টোটাল এই 6টা কিন্তু উল্লেখ রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন নিউজ রুম থেকে। এবং এই স্ট্যাটাস রিপোর্টে যে সিগনিফিকেন্ট পয়েন্টসগুলো থাকবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে সূত্র মারফত তা তুলে ধরলেন রিয়া। আমি একটু অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, সবার মনের মধ্যে এই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে 23 দিন হলো সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, এখনো পর্যন্ত নিট ফল কি?
সবাই আজকের শুনানির দিকে তাকিয়েছিলেন, সেই শুনানি সেটা স্থগিত হয়েছে, সবাই তাকিয়ে রয়েছেন পরবর্তী দিন কবে ধার্য হয় সেদিকে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি আসলে বিচার চাইছে না, বিজেপি রাজনীতি করতে চাইছে। হ্যাঁ, আমরা রাজনীতি তো চাইছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, একদম স্পষ্ট ভাষায় বলছি আমরা রাজনীতি চাইছি। কারণ যদি সরকারি হাসপাতালের পরিকাঠামো, সরকারি চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো, চিকিৎসক, নারী এবং সর্বোপরি নাগরিক সুরক্ষা, এই নিয়ে যদি আমরা রাজনীতি না করি তাহলে কি নিয়ে রাজনীতি করব? আইপিএল ম্যাচ নিয়ে রাজনীতি করব? নাকি আমার ভাতে আজকে মানে আমার দুপুরবেলার ভাতের ডালে নুন কম হয়েছিল এই নিয়ে রাজনীতি করব? রাজনীতির বিষয় তো এটাই হবে। রাজনীতির বিষয় তো এটাই হবে যে যখন মুখ্যমন্ত্রী 2022 সালে দাঁড়িয়ে বলছেন স্বাস্থ্য বাজেট নিয়ে রাজ্য বিধানসভায় যে প্রত্যেকটা হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে দিয়েছি, তাহলে কেন একটা হাসপাতালের চিকিৎসকদের জন্য প্রপার রেস্ট রুম নেই, প্রপার একটা অনকল রুম নেই? এই নিয়ে তো প্রশ্ন উঠবে যে আমরা যখন শুনতে পাচ্ছি যে আমাদের ডিসি নর্থ নির্যাতিতার মা এবং বাবাকে টাকা অফার করছেন, এবং তারপর দেখুন এই ডিসি নর্থ দৃশ্য থেকে হাওয়া, যার জুরিসডিকশনে এই ঘটনা ঘটেছে, এই নারকীয়তা ঘটেছে, তিনি হাওয়া। ডিসি সেন্ট্রালকে দিয়ে প্রেস কনফারেন্স করানো, মিথ্যা কথা বলানো, এইসব চলছে, কিন্তু ডিসি নর্থ তার যার রেসপন্সিবিলিটি তিনি হাওয়া। আমরা তো দেখতে পেলাম যে ময়না তদন্ত যখন 6টার পর এই ধর্ষণ এবং খুনের ঘটনায় একদম পরিষ্কার সরকারি নিয়ম রয়েছে নির্ভয়া কাণ্ডের পর থেকে যে সন্ধে 6টার পর বা সূর্যাস্তের পর কোনো ময়না তদন্ত হবে না। সেই ময়না তদন্ত করানো হলো, কাদের প্রত্যক্ষ ইন্ধনে মদতে হলো? এই যে আজকে রাজ্য সরকার এত বড় বড় কথা বলছে, রাজ্য সরকার যে বিল এনেছে অপরাজিতা বিল, সেই অপরাজিতা বিলের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে সরকার বলছে আমরা দ্রুত বিচারের পক্ষে, দ্রুত শাস্তি বিধানের পক্ষে, সেই দ্রুততার পথে বাধা হতে পারে তো প্রমাণ লোপাট। সেই প্রমাণ লোপাট নিয়ে যে আমাদের অ্যামেন্ডমেন্ট রাজ্যের বিরোধী দলনেতা রেখেছেন, সেই অ্যামেন্ডমেন্টকে স্বীকার করা হলো না কেন? পুলিশকে বাঁচানোর চেষ্টা। যখন আমরা বললাম যে এই ঘটনা একাধিকবার দেখেছি যে পুলিশ ধর্ষণের অভিযোগ নিতে চায়নি, এই ঘটনা ঘটেছে, সেই পুলিশ যদি কোনো পুলিশ অস্বীকার করে ধর্ষণের অভিযোগ নেওয়ার থেকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? এই অ্যামেন্ডমেন্ট কেন এইগুলোকে নেওয়া হলো না? আমি একটু অতনুর কাছে আসি। অতনু, দেখুন মৌপিয়াদি, একটা জায়গা খুব পরিষ্কার, বিশেষ করে গতকাল নির্যাতিতার মা বাবা আরজি করের সামনে বসে, মানে আমি টার্মটা এভাবে ইউজ করতে চাই না প্রেস কনফারেন্স, তবু আপনাদের সমস্ত মিডিয়া ওখানে ছিল, সমস্ত মিডিয়ার সামনে যে বয়ান দিয়েছে, তারপরে এইটা বলার অপেক্ষা রাখে না দিস ইজ নাথিং বাট আ স্টেট স্পন্সার্ড ক্রাইম। একদম রাষ্ট্রযন্ত্র পরিকল্পিতভাবে ভাবা যায় একজন মানে বাবা বলছেন আমার মেয়ের ডেড বডি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে ডিসি নর্থ যার জুরিসডিকশনে তালা থানা পড়ে তিনি টাকার অফার করছেন। এই জিনিসগুলো কোনোদিন ভাবা যাচ্ছে যে এইরকম পর্যায়ে হতে পারে? আমি বলছি কিচ্ছু নেই। ধরুন রাজ্য সরকার যা বলছে একমাত্র সঞ্জয় রায় হচ্ছে দোষী, আর কোথাও কিচ্ছু নেই, বাকি সন্দীপ ঘোষ থেকে শুরু করে সবাই সাধু পুরুষ। তাহলে রাজ্য সরকারের এজেন্সিগুলোর এত তৎপরতা কিসের? কোন তৎপরতা হচ্ছে? ডিসি নর্থ হচ্ছে গিয়ে টাকা অফার করলেন এবং তারপরের থেকে ডিসি নর্থ একদম সিনের বাইরে, ডিসি সেন্ট্রাল হচ্ছে প্রেসমিট করে করে বলছেন সমস্ত কথাবার্তা যার জুরিসডিকশনের মধ্যেই পড়ে না। তাহলে কিসের জন্য হচ্ছে একের পর এক প্রতিবাদী হাইকোর্টের নির্দেশ আসার আগে সমস্ত মানুষের প্রতিবাদের উপর পুলিশ লাঠি চালিয়েছিল? কিসের জন্য হচ্ছে রাজ্য সরকার একদম তৎপর হয়ে নেমে পড়লো? আচ্ছা মৌপিয়াদি, কেউ তো বলেনি আজ অব্দি এই যে যতদিন হচ্ছে এই ঘটনাটা 9 তারিখ 14 তারিখ কেউ কোথাও বলেনি যে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তৃণমূল কংগ্রেসের কি দায় পড়েছিল আরজি করে ছেলে ঢুকিয়ে ভাঙচুর করবার জন্য? তৃণমূল কংগ্রেসের কি দায় পড়েছে যে রাস্তায় গতকাল যখন উত্তরবঙ্গে যখন আন্দোলন চলছে সেখানে গিয়ে তিলোত্তমার নাম মুছে দেওয়ার? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যেহেতু আসেননি এখনো পর্যন্ত, আসছেন, রাস্তায় আছেন, আমার এখানে প্রশ্ন যে আরজিকর কাণ্ডে যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা গিয়ে ভাঙচুর করেছে, অর্থাৎ 14ই আগস্ট রাতে, রাত দখলের রাতে, সেটা কে বলে দিল? হ্যাঁ, সমস্ত মিডিয়াতে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, চিহ্নিতকরণ করা হচ্ছে এরা এই এলাকার তৃণমূলের ছেলে, এরা অমুক এলাকার এমএলএ কাউন্সিলরের ঘনিষ্ঠ লোক, এরা তমুক এলাকায় কাউন্সিলরের জিমে হচ্ছে গিয়ে জিম করে এবং এলাকায় গন্ডগোল করে বেড়ায়, সমস্ত মিডিয়া দেখেছে। আচ্ছা ছেড়ে দিন এই ছেলেগুলো যে যাদেরকে ভাবা যায় মৌপিয়াদি, আপনি ভেবে ছেড়ে দিন, সমস্ত কিছু ছেড়ে দিন, রাজ্য সরকারের পুলিশ ফটো ক্রপ করে প্রেসমিট করছে। না, তাকে ক্রপ করে নয়, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে অভিজ্ঞকে একদম পয়েন্ট আউট করছেন ডিসি সেন্ট্রাল। কাকে বাঁচাতে? ডিসি সেন্ট্রালের দায় কি পড়েছে?
কাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার একদম দায়িত্ব নিয়ে সব এজেন্সি নিয়ে নেমে পড়েছে, এটাই হচ্ছে কি আজকে সবার আগে জবাব দিতে হবে। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, কি বলি বলো তো, মানে আজকে যেটা দিয়ে শুরু করলে তুমি রিয়ার যে বক্তব্যটা খুব ইন্টারেস্টিং, কতগুলো কথা যে সিবিআই যা যা তথ্য পাচ্ছে তার ভিত্তিতে 6টা পয়েন্ট পাওয়া গেছে। সেই তথ্য পাওয়ার ভিত্তিটা কি? একটা রিপোর্টের ভিত্তিতে আর একটা রিপোর্ট হচ্ছে, কারণ যেটা প্রাইমারি কর্পস মানে যেটাকে মৃতদেহ বলে, সবকটা ক্ষেত্রে বলা হয় যে এটাকে দ্বিতীয়বার অটোপসি করার দরকার, এটাকে পুড়িয়ে দেওয়া হতো, ঠিক যেরকম হাতরাসে হয়েছিল। আমার এতটা তৎপরতা কিসের? আমরা সবাই জানি যে আমার তোমার পাড়ার রাস্তার ব্রিজ থেকে শুরু করে রাস্তা সবকিছু হচ্ছে ভাঙাচোরা থাকে। হঠাৎ করে 10 তারিখ বাথরুম ঠিক করবার আবেদন এলো, সেটা 13 তারিখ বাথরুম ঠিক করবার জন্য কাজ হয়ে গেল। 36 মাসে বছর হওয়া পিডব্লিউডি হঠাৎ করে তৎপর হয়ে গেল। এবং এখানে তুমি যখন এই প্রসঙ্গ তুললে, আমি এখানে একটু দেখাবো যে এই যে নানা রকমের তথ্য উঠে আসছিল এবং সন্দেহ সেটা দানাবাদ ছিল যে এই ওয়ার্ক অর্ডার সেটা কবে ইস্যু করা হয়েছিল। যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই ওয়ার্ক অর্ডারের যে কপি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটা দেখা যাচ্ছে 10 তারিখ এই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 10 তারিখ এটা মানে 9 তারিখ এই ঘটনা ঘটেছে। কিসের তড়িঘড়ি? যদি আমরা ধরেও নিতাম যে এই ওয়ার্ক অর্ডার আগে ইস্যু হয়েছে, তাহলেও ধরে আবেদনটা 10 তারিখ করেছে সন্দীপ ঘোষ, আবেদন 10 তারিখ করেছে, সঙ্গে সঙ্গে পিডব্লিউডি ইস্যু করে দিয়েছে। তুমি আমি প্রত্যেকে জানি আমাদের বাড়ির সামনে রাস্তাঘাট থেকে শুরু করে 36 মাসে বছর হয়, সেখানে হঠাৎ কিসের তৎপরতা হলো? সব ছেড়ে দিলাম। এখানে পুরোপুরি জায়গাতে, যেটা একটু আগে অতনু খুব দায়িত্বশীল ভাবে বললো এবং ঠিক বললো, যে সত্যি সত্যি তো এখানে তৃণমূল এই ঘটনাটা ঘটিয়েছে, রাষ্ট্র করিয়েছে, এই কথা কিন্তু ইনিশিয়ালি কেউ বলেনি। কি দায় পড়েছিল যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলবার? এই যে শতপ্রণোদিত, মানে আমার মাঝে মধ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের দেখে মনে হয় দিওয়ালের অমিতাভ বচ্চন, पहले जाके उस आदमी के पास से साइन लेके आओ जिसने मेरे हाथ में लिख दिया था मेरा बाप चोर है। আরে ভাই, আর কতটা পিছনে ব্যাকট্র্যাক করবে? আরে ভাই, এটা হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্ম কেন কথা বলে দি, তার জন্য আপনি চুপ করে থাকতে পারেন না? এই বোকা বোকা কথাগুলোর কোনো অর্থ ছিল না। আর লাস্ট বাট নট লিস্ট, অপরাজিতা বিল, যারা যারা এখানে অতনু আছে, অতনু আমাকে কারেক্ট করে দিক, আইন সংহিতা বা যে দণ্ড সংহিতাটা বেরিয়েছে তাতে অলরেডি 0 FIR থেকে শুরু করে সব কটা জিনিস বলা আছে। কাগজ ইমপ্লিমেন্টটা করতে হয় রাষ্ট্রকে। আইন সংহিতা হোক বা আইন একটা কাগজ, একেবারে তার রাষ্ট্র না করলে আরো একটা কাগজ আসবে, তার কোনো কিছু যাবে আসবে না। ভূমিকা থাকে ল এনফোর্সমেন্ট এজেন্সির, এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিতর্কিত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর, থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল আপনারা জানেন, এবং কাকদ্বীপে তাকে বদলি করা হচ্ছে শুনেই সেখানে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, এবং অবশেষে প্রবল চাপের মুখে বিরূপাক্ষ বিশ্বাস তাকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। আমাদের সঙ্গে রয়েছেন কোয়েল মণ্ডল। কোয়েল, একদমই মৌপিয়াদি, দেখো এই মুহূর্তে কিন্তু যে আপডেট রয়েছে, কারণ গতকাল থেকেই কিন্তু এই বহু বিতর্কিত যে নাম সামনে বারবার উঠে আসছিল ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এবং যার বিরুদ্ধে আর্যিকর কাণ্ডে সরাসরি নাম রয়েছে বলে এমনটাও কিন্তু বহু চর্চিত হয়েছিল। এবং এই আর্যিকর আবহের মধ্যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, এবং এরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর গত বুধবার বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করে, এবং সেই খবর চাউর হওয়ার পর থেকেই কিন্তু ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা জুড়ে বিক্ষোভের আঁচড়ে পড়ে চারিদিকে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বামের বিক্ষোভ, নাগরিক সমাজের বিক্ষোভ, প্রত্যেকের গলায় একটাই আওয়াজ যে বিরূপাক্ষ বিশ্বাসকে তারা কোনোভাবেই কাকদ্বীপের মাটিতে তথা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ঢুকতে দেবে না। এবং এই দাবিতেই তাদের লাগাতার বিক্ষোভ, লাগাতার আন্দোলন চলতে থাকে। এবং আন্দোলনকারীরা বারে বারে যেটা দাবি করছিল যে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে বিরূপাক্ষ বিশ্বাসের এই যে কাকদ্বীপে বদলির যে অর্ডার সেটা ক্যান্সেল করা হচ্ছে এবং সেটা আবারও লিখিতভাবে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। অবশেষে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে এই বিতর্কিত ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে আপাতত সাসপেন্ড করা হলো, এবং এই মুহূর্তে আন্দোলনকারীরা তাদের মধ্যে কিন্তু একটা
উল্লাসের আভাস, কারণ তারা বলছেন যে লাগাতার তাদের এই আন্দোলনের ফলেই কিন্তু আজকের এই সফলতা কোথাও গিয়ে যেন ধন্যবাদ কোয়েল মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে। আমি অরূপের কাছে আসবো। অরূপ, এই বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ থেকে বিরূপাক্ষ বিশ্বাস, এদের কুকীর্তি কান পাতলেই শোনা যায়। বিরূপাক্ষ বিশ্বাসের এই যে থ্রেট কালচার, এই লবির যে থ্রেট কালচার, সেটা কারো অজানা ছিল না। আজকে এই অবস্থায় বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করতে হচ্ছে। আগে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হতো তাহলে আমরা জানি না যে আজকের দিনটা আমাদের দেখতে হতো কিনা, আজকে এই ঘটনা নিয়ে আমাদের আলোচনা করতে হতো কিনা। দেখুন মুপিয়া, এটা ঘটনা যে এরকম একটা ঘটনার পরে যখন এই তথ্যগুলো সামনে এসেছে, খুব স্বাভাবিকভাবে এটা মানুষের ক্ষোভে আরো ঘৃতাহুতির মতো ব্যাপার হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। আমার শুধু আশঙ্কার জায়গাটা অন্যখানে। দেখুন, এর আগেও তো আমরা সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল দেখেছি কার্যত, মানে কোনো একজন তার পদবীর সাথে মিল আছে বলে তাকে মন্ত্রীর ছেলে বলে চালিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল একে টার্গেট করুন। এই যে মব জাস্টিস, এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। আমি আবারও বলছি, যদি তার অন্যায় করে থাকে, এটুকু বলে দিই যে সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বিশ্বাসের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে না। আমি বলি, আমরা যারা আউটসাইডার তারাও তাদের সম্পর্কে বহু দিন ধরে বহু প্রতিবেদন হয়েছে। মুপিয়া, আপনি প্যানেলিস্টকে জেনারেলি বলতে দেন, তো বাকি সবার ক্ষেত্রেও বলতে দিন। এই বিরূপাক্ষ নীলবাতির গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াতো কিসের হকে? আপনিও নীল রঙের জামা পড়েছেন, তার মানে আমি লঘু করতে চাইছি না আমি ব্যাপারটাকে, কারণ আমাকে যদি উত্তর দিতে না দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে প্যানেলিস্টকে ডাকার কোনো অর্থ হয় না। আমাকে উত্তরটা তো দিতে দিন। প্রথম কথা, আমি বিরূপাক্ষ বিশ্বাসের মুখপাত্র নই। বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। সেখানে তৃণমূল কংগ্রেসের বিরূপাক্ষ বিশ্বাস কোনো পদাধিকারী, কোনো নেতা, কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো মন্ত্রী নন। সেক্ষেত্রে আমার কোনো বক্তব্যই থাকতে পারে না। এটা ডিপার্টমেন্টাল ডিসিশন, ডিপার্টমেন্ট অ্যাকশন নিচ্ছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, যদি বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সার্টেন অভিযোগের ভিত্তিতে তথ্যাবলী থাকে, যারা অভিযোগ করছেন সেই তথ্যাবলীগুলো তারা কি সিবিআই এর কাছে জমা দিয়েছেন? এক, জমা দিলে সিবিআই কি তাকে ডেকে ইন্টারোগেশন করেছে, ইনভেস্টিগেশন করেছে? দুই, দ্বিতীয়ত, আমরা সবাই এখানে বসে আছি মূলত একটা বিষয়কে কেন্দ্র করে। নিশ্চিতভাবে বাকি সমস্ত বিষয়ের তদন্ত হবে, কিন্তু সারা দেশের মানুষ প্রাইমারিলি তাকিয়ে আছে নির্যাতিতার পরিবার জাস্টিস পাবে কিনা, এই ভয়ঙ্করতম ব্রুটাল মার্ডার এবং রেপের বিচার হবে কিনা। নির্যাতিতার পরিবার গতকাল অত্যন্ত সিরিয়াস অভিযোগ এনেছেন। নির্যাতিতার বাবা মা তারা গতকাল অভিযোগ করেছেন যে ডিসি নর্থ, এমনকি সৎকারেরও আগের ডিসি নর্থ, তিনি নাকি গিয়ে টাকা অফার করেন। এক, দুই, নির্যাতিতার বাবা মা আক্ষেপ করছেন যে এমনকি সৎকারের যে টাকাটা, সেই টাকাটাও তারা দিতে পারেননি। কে দিয়েছে সেটা তাদের কাছে অজানা। এবং আজকে যখন এই প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হয়, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পুরনো ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে না সে সময় অস্বীকার করেছিলেন, সেখানেও তার পরিবারের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে আসলে সেই সময় তাদের চাপ দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি, দেখুন, নির্যাতিতার পরিবার এই মুহূর্তে তাদের উপর যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। খুব স্বাভাবিকভাবেই তাদের হয়তো দু জায়গায় দু রকমের বয়ান এসছে এবং এই রকম মানসিক পরিস্থিতিতে সেটাও অস্বাভাবিক কিছু নয়। সেই জায়গায় দাঁড়িয়েও আমি আবারও বলছি, ওনারা কালকে একটা কথা বলছিলেন উনি প্রেস কনফারেন্সে, আমি শুনছিলাম যে কেন প্রথমে আনন্যাচারাল ডেথ রুজু করা হলো, কেন প্রথমেই সুনির্দিষ্ট ধারায় এফআইআর করা হলো না। এখানে আইনজীবী আছে আমার বামপন্থী বন্ধু, ও তো নিশ্চয়ই বলতে পারবে এই ধরনের যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশকে প্রথমে আনন্যাচারাল ডেথ মামলাই রুজু করতে হয়, কারণ যতক্ষণ না আপনার পোস্টমর্টেম ইনকোয়েস্ট কমপ্লিট হচ্ছে, ফরেন্সিক কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সার্টেন আপনি ওখানে ইনশিওর করতেই পারবেন না পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত সেক্ষেত্রে রেপ হয়েছে, মার্ডার হয়েছে নাকি অন্য কিছু রয়েছে, কোন সেকশন ইমপ্লিমেন্টেড হবে সেটা অনলি আফটার পোস্টমর্টেম সেটাই জানা যায়। এক্ষেত্রে আপনি যদি ক্রোনোলজিটা দেখেন, যেটা আগের দিন এটা নিয়েও সওয়াল উঠেছিল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এজলাসে, প্রথমে টাইম স্ট্যাম্প ম্যাচ করছিল না বলা হচ্ছিল, তারপর যখন কপিল সিব্বল টাইম স্ট্যাম্প দিয়ে বারবার করে দেখিয়েছেন তখন তুষার মেহতা ফাইনালি এগ্রি করতে বাধ্য হয়েছেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছিলেন যে কপিল সিব্বলদের দেওয়া টাইম স্ট্যাম্পের সাথে ম্যাচ করেছে, যার জন্য 10:45 ফাইনাল এফআইআর হয়েছে এবং সামাব জিডি হয়েছে 10:10। এবার আমি বলি, আমরা কতদিন এইটার অপেক্ষা করব যে একজন তিলোত্তমা বা একজন অভয়া ঘটনা ঘটার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে বা বিরূপাক্ষর মতো এই ধরনের অমানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই শাসক দল? সত্যি কথা, তৃণমূলের কেউ নয়, কিন্তু রাজ্যের প্রশাসনের তো এই জবাবদিহিটা রয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে 23 সালে অভিযোগ, তার বিরুদ্ধে টালা থানায় মামলাও শুরু হলো, সবকিছু হলো, টালা থানা বলে দিল, কোনো অভিযোগের কোনো সারবত্তা নেই, কিচ্ছু নেই, একদম সন্দীপ ঘোষ ধোয়া তুলসী পাতা বলে দেওয়া হলো। তাহলে আমাকে বলুন, আজকে সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে
সাসপেন্ডটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে স্বাস্থ্য দপ্তর কেন এখনো তাকে সরকারি আধিকারিক হিসেবে রেখেছে। বলছে না না দেখো সিবিআই কেন অ্যারেস্ট করছে না, সিবিআই অ্যারেস্ট করার পর তখন টনক লড়লো, তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিটটাও কখন গঠন হলো না এই অভয়ের নির্মম পরিণতির পর, এই যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। অভয়ের নির্মম পরিণতির পরও না, তারপরও প্রাইস পোস্টিং, সেটাই বললাম তো, প্রাইস পোস্টিং এবং বিরূপাক্ষকেও একটা পোস্টিং দেওয়া হয়েছিল। এত বিতর্ক, এত সমালোচনা, মানে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, চিকিৎসক সমাজ সবাই জানতো এই বিরূপাক্ষ বিশ্বাসের কীর্তি। তবু এই রাজ্য সরকার কিচ্ছু জানতো না। রাজ্য সরকার কিন্তু জানতে পারে, রাজ্যের পুলিশ কিন্তু জানতে পারে। ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ হোক, রাজ্যের পুলিশ জানতে পারে, ওইখানে কিন্তু গন্ডগোল হতে চলেছে। ছাত্ররা মিছিল করুক, ওখানে গন্ডগোল হতে চলেছে। কিন্তু যখন সত্যিকারের হয়, এই যে দেখুন আজকে যে থ্রেড কালচার দেখুন আজকে বেলঘড়িয়ার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে ভাঙচুর চলছে। বাইরে ওই রোগী কল্যাণ সমিতির নামে লোকজনের নামে এসে ভাঙচুর করছে কি না, থ্রেড কালচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে। তারা প্রতিবাদ জানাতে পারবে না, তারা কাউন্সিল মানে কলেজ কাউন্সিলের সাথে সেই নিয়ে অভিযোগ জানাতে পারবে না, তাই তারা ভেতরে আছে, ঘরের মধ্যে রয়েছে যারা, সেই অবস্থায় তাদেরকে ঢিল মারো। কিছু বলতে চাই অভিষেক? এই যে থ্রেড কালচার যে কথাটা অঙ্কন বলছিল, এটা মানে কি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, অরূপদা আমার সঙ্গে সহমত হতে পারবে। অরূপদার মতো এরকম সফট স্পোকেন তৃণমূল হচ্ছে কি হংসমাজে বকজতা, কিন্তু সমস্যাটা কি বলতো, সবাই তো অরূপদা হয় না। সাউথ 24 পরগনাতে কোনো একজন গিয়ে ওপিডিতে তার লোকজনকে দেখাতে হবে যে তুমি জানো আমি তোমার চাকরি খেয়ে নিতে পারি, কতটা অডাসিটি পেতে পারে বলতো? এই অডাসিটিটা একদিনে তৈরি হয়নি। এক নম্বর, একটা সরকারি হাসপাতাল, আমি জাস্ট বলছি, একটা সরকারি হাসপাতালে একজন প্রিন্সিপাল বদলি হলেন, তার জায়গায় যিনি এলেন তিনি এসে দেখলেন যে এতটা অডাসিটি যে সেই আগের প্রিন্সিপাল যাকে বদলি করা যায় চাবি দিয়ে নিয়ে চলে গেছে। কারেক্ট। এবং তারপর তাকে ফেরানো হলো, আর এর পরেও তার কোনো শাস্তি হলো না, শুধু শাস্তি হলো না, এবং এই ফ্র্যাঙ্কেনস্টাইন গুলোকে পোষা হচ্ছে। একটু আগে অরূপদা হয়তো ঠাট্টা চলে বলে, অরূপদা জানে যে বিকন কারা ব্যবহার করতে পারে, পোষা হয়েছে না ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এই যে নীল বাতি সবাই ব্যবহার করতে পারে, এটা অরূপদা খুব ভালো জানে। অরূপদা কাউন্সিলর হওয়া সত্ত্বেও অরূপদা নীল বাতি ব্যবহার করতে পারে না। হু ইজ হি? ও কেন ব্যবহার করবে? বিরূপাক্ষ মানে অভিক দেখে আজকে সাসপেন্ড করা হয়েছে। এই বিরূপাক্ষ একটা ক্যান্টিনের লোকে 23,000 টাকা মেরে দিয়েছে, মানে মানসিকতাটা কোন জায়গায় পৌঁছতে পারে? 100 কাপ চা খেয়ে টাকা না দিয়ে অরূপ যেমন নীলবাতিটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইলে, আমি দেখিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নীলবাতির গাড়ি চড়েন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নীলবাতির গাড়ি চড়েন না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও মেনশন করে দিলে ভালো হয়, কারণ এখানেও অভিষেক ব্যানার্জি নেয় না, ঘটনাটা কোথায় দেখুন। নিশ্চিতভাবে যে জিনিসের সমালোচনা করা প্রয়োজন সেটা সমালোচনা হওয়াই উচিত, এটাই সুস্থ গণতন্ত্রে কাম্য। কিন্তু জানেন তো আসলে কাচের ঘরে বসে যদি ঢিল মারা হয় ক্রমাগত, আজ দেশ তো দেখেছিল যে একজন পার্টিকুলার পরিবারের সদস্য বলে তার জন্য এসপিজি অ্যালোকেশন হয়েছিল। আমি নাম বলতে চাইছি না, সার্টেন ভদ্র ডিএলএফ কেলেঙ্কারিতে যার নাম জড়িয়েছিল, কেন তার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ তার জন্য অ্যালোকেটেড হয়েছিল, কেন এয়ারপোর্টে গেলে উইদাউট সিকিউরিটি তাকে চেকিং তাকে এন্ট্রি করানো হতো। আজকে এই প্রশ্নগুলো আমি বিরূপাক্ষকে ডিফেন্ড করছি না, আমি তো বলছি প্রথমেই তো বললাম যেটা অন্যায় সেটা অন্যায়, কিন্তু কারা রবার্ট ভদ্রকে এসপিজি দিয়েছিল, আজকে সেই সমালোচনা আমি আবারও বলছি এখানে বসে যারা এখানে আরেকটা কথাই বিজেপির প্রতিনিধি বলেন, আমি আবারও বলছি যে নিশ্চিতভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সন্দীপ ঘোষ সাসপেন্ডেড, কিন্তু কারা বলছে কবে সাসপেন্ড? অরূপদা এটা তো বলো, আমি তোমার বলা মাত্র একটা শব্দ বলেছি, কবে সাসপেন্ড আমি বলেছি, তোমার বলা মাত্র বলো ব্যাস। আমি কি বলবো, সাসপেনশনটা অবধারিত ছিল কারণ অ্যারেস্ট হওয়ার একদম তাই অবধারিত ছিল, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানো, আমাদের দেশের সোনার মেয়েরা যারা দেশকে অলিম্পিকে মেডেল এনে দিয়েছে তাদের যৌন হেনস্থাকারীকে দেশের প্রধানমন্ত্রী লাস্ট দিন পর্যন্ত পার্লামেন্টে বসিয়ে রেখেছিলেন। এই এক্সাম্পলটা তারা সেট করেছেন। আমি আবারও বলছি অন্যায় যে কোনো অন্যায় যদি সন্দীপ ঘোষের ঘটনা অন্যায় বলতে হয়, নিশ্চিতভাবে তুমি ব্রিজভূষণ ঘটনায় নিরপেক্ষ ছিল কেন প্রতিবাদ করোনি? ভালো কথা, তার মানে আমাদের দেশের বিজেপির কোন খারাপ উদাহরণ আমি আবারও বলছি খারাপ না, তোমরা পার্থক্যটা এখানে এই যে সন্দীপ ঘোষকে আমরা বলছি যে অপরাধ করে চুলোয় যায় ফাঁসিও না, এটা ফাঁসি
সিবিআই অ্যারেস্ট করেছে, তারপরেই চৈতন্য ফিরেছে, তার আগে স্বাস্থ্য দপ্তর সিবিআই তো তোমার হাতে তাই বীজ বুঝে মেডেল পাবে না। এক সেকেন্ড অত মৌপিয়াদি, এই আরজি করের মামলাটা খুব সম্ভবত একমাত্র মামলা যেটা রাজ্যের তৃণমূল সরকার মনে প্রাণে চাইছিল সিবিআই এর হাতে যাক, মনে প্রাণে চেয়েছে যে এটা সিবিআই এর হাতে যাক, আমরা দায় ঝেড়ে বাঁচি। এখানে খুব পরিষ্কারভাবে টাইম ফ্রেম ইত্যাদি নিয়ে বলা হচ্ছে। অরূপদা বলার সময় আমাকে মেনশন করেও বললেন যে আমি আইনজীবী জিনিসটা জানি, ঠিকই তো, এটা প্রসিডিওর, বেসিক প্রসিডিওর, যে একটা যখন এরকম কোনো ডেড বডি পাওয়া যায় পুলিশ প্রাথমিক সুরাতহাল করে, সুরাতহাল করবার পরে পুলিশের যদি মনে হয়, তারা এই ব্যাপারে ট্রেন্ড হন, এই সুরাতহাল করে যদি তাদের মনে হয় দিস ইজ মানে এটা একটা আনন্যাচারাল ডেথ, তারা সাথে সাথে এটা পোস্টমর্টমে পাঠাবেন এবং তার আগে হচ্ছে একটা মামলা ফাইল করবেন। একটা মামলা ফাইল করে সুমোটো তালাখানা মামলা ফাইল করতে পারতো, করে হচ্ছে পোস্টমর্টম করে সমস্ত প্রসিডিওরটা করতে পারতো। এক্ষেত্রে কি হলো, 9:45-এর সময় একটা আনকনসিয়াস বডির বলে জিডি করা হলো। আচ্ছা মৌপিয়াদি, তুমি আমি অঙ্কন এবং অরূপ দাও একটা এখানে যদি কেউ পড়ে থাকে বোঝা সম্ভব না আমাদের চট করে যে ওয়েদার হি ইজ অর শি ইজ আনকনসিয়াস অর ডেথ, কিন্তু একটা সরকারি হাসপাতাল, চারিদিকে ডাক্তার, চারিদিকে স্পেশালিস্ট, সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি, চারিদিকে ডাক্তার রয়েছে, তারা বুঝতে পারবে না? এটা খুব স্বাভাবিক। তাহলে জায়গাটা কোথায় হলো? আমার কাছে আসবো, তার আগে দেখাই যতদিন এগোচ্ছে বিক্ষোভের আঁচ ততই বাড়ছে, ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের। সাধারণ মানুষের সঙ্গে পা মেলাচ্ছে বিনোদন জগৎ। রাজ্য সরকারের দেওয়া বিশেষ সম্মান ও পুরস্কার ফিরিয়ে দিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন বেশ কিছু শিল্পী। আরজি করের ঘটনা কি নাগরিক সমাজের চেতনায় ধাক্কা দিয়েছে? তাই কি একের পর এক সম্মাননা পুরস্কার ফেরানোর প্রতিবাদ? প্রতিবাদের এই চেহারা মনে করিয়ে দেয় বাম জমানার একেবারে শেষ দিকের কথা। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে এভাবেই নাগরিক সমাজের বহু বিশিষ্ট সরকারের বিভিন্ন কমিটি থেকে বেরিয়ে আসেন, ফিরিয়ে দেন পুরস্কার। আরজিকর আবহে এই প্রতিবাদের শেষতম সংযোজন চিত্রকর সনাতন দিন্দা ও অভিনেতা সুপ্রিয় দত্ত। শাসক দলের প্রতিনিধি অভিনেতা কাঞ্চন মল্লিকের কথায় আহত হয়ে রাজ্য নাট্য একাডেমি পুরস্কার ফেরান তিনি। রাজ্য সরকারের চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন সনাতন। আমার বোন, আমার পরিজন তিলোত্তমা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার জন্য আজকে সারা বাংলার আপামর বৃদ্ধ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে আমার ভাই মা বোনেরা রাস্তায় নামে চিৎকার করছে, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর। আর এই রাজ্য চারুকলা পর্ষদে অনেক প্রথিতযশা গণ্যমান্য শিল্পী রয়েছেন, তারা নীরব রয়েছেন, তারা নিজেদেরকে খুব কমফর্ট জোনে রেখেছেন। রাখুন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ওই কমফর্ট জোনে কোনোদিনও ছিলাম না, আমি থাকতে চাই না, আমি বেরিয়ে আসতে চাই। এর আগে আলিপুরদুয়ারের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দে ফেরান বঙ্গরত্ন সম্মান। নাটকের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরান নাট্যকার মেঘনাথ ভট্টাচার্য। রাজ্য সরকারের সম্মাননা অর্থ এবং সার্টিফিকেট ফেরান অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী। টাকা দিয়ে পুরস্কার কেনা যায় শুনতে পাই, কোনোদিন তো সেসব রাস্তায় হাঁটিনি, তাই বরাবরই মনে হয়েছিল যে আমার সম্মান এক একটা পুরস্কার। এবং যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে একটা পুরস্কার পাই, কোনো পার্টিকুলার ফিল্মের জন্য নয়, চলচ্চিত্রে আমার অবদানের জন্য, আমার মনে হয়েছিল যে আমি তো রিজিওনাল সিনেমায় কাজ করি, হয়তো কিছু কন্ট্রিবিউশন রাখতে পেরেছি বলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে রেকগনাইজ করলেন। পুরস্কার ফেরতের তালিকা লম্বা হতে খানিকটা অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস। সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না, বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। ইতিমধ্যেই ভাইরাল গায়ক অরিজিৎ সিং এর আর কবে গানটি গণসঙ্গীত ঘরানার যে সুর, যে প্রতিবাদ পৌঁছেছে বাংলার ঘরে ঘরে। কলকাতা টিভি। আমি আবারও সনাতনদার কাছে ফিরে যাব। সনাতনদা, এরই পাশাপাশি আমরা অতি সম্প্রতি নির্দিষ্টভাবে নাম ধরেই যদি বলি যে কাঞ্চন মল্লিকদের যে বক্তব্য শুনেছি, যাতে ধরে নেওয়া যেতে পারে যে পুরস্কার, সরকারের পুরস্কার পাচ্ছ
বা সরকারের স্বীকৃতি পাচ্ছ মানে সেটাতে সরকার তোমায় অবলাইজ করছে। তাই প্রতিবাদে নামার আগে মনে রেখো যে তুমি এই পুরস্কারটা পেয়েছো বা এই ভাতাটা পেয়েছো বা এই পদটা পেয়েছো। কোথাও এটাও কি ট্রিগার করলো তোমার এই সিদ্ধান্ত নেওয়াকে? আসলে এটা খুব অসম্মানে লাগে, অসম্মানে লাগলো শুনে। সরকার তো সবাইকে নিয়ে, কে ডাইনে থাকবে, কে বাঁয়ে থাকবে, কে আগে থাকবে, পিছিয়ে থাকবে, এটা তো দেখার কথা নয়। আমরা তো সবাই মিলে সরকার তৈরি করেছি, নির্বাচন করেছি। আজকে উনি সরকারের প্রতিনিধিত্ব করতে গিয়ে এসব শব্দ বলেন কি করে? সরকারি চাকুরের সঙ্গে তার সঙ্গে কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা কি করে তুলনা করেন? এটা খুব লজ্জাজনক। আর আমার সৌভাগ্য যে আমি এগুলো বেশি শুনিনি, শুনতে ইচ্ছেও করছে না। কারণ এই একটা মৃত্যুকে ঘিরে তার সুবিচার চেয়ে এত রকম রাজনীতিকরণ ভালো লাগছে না, খুব বিমর্ষ হয়ে রয়েছে। আর এদের বাড়িতে তাদের তো সন্তান সন্ততি রয়েছে, কি করে এসব কথাবার্তাগুলো এই সময়ে বলেন জানতে ইচ্ছা করে খুব। অরূপ, দেখতে পাচ্ছ তুমি নিজেও অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। আজকে হ্যাঁ বলো প্লিজ সনাতন। আজকে আমি ব্রাত্যদার একটা কথা শুনলাম, মাননীয় শিক্ষামন্ত্রী আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে উনি প্রেস ক্লাবে যে কথাটা বলেছেন সেটাও খুব খারাপ। এইভাবে বলা উচিত নয়, কারণ উনি তো শিক্ষামন্ত্রী। আজকে পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কি শিক্ষা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর মুখ থেকে এটা শুনতে হয় যে একটা অ্যাওয়ার্ড সেটা রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের হলে পরে ফেরত দেবো কিনা এটা তাদের ব্যক্তিগত জায়গা। যাদের মেরুদণ্ড সোজা আছে তারা ফেরত দিয়েছে। এই ঘটনা তো আজকের নয়, আগেও যারা কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড পেয়েছে তারা ফেরত দিয়েছে। আজকে রাজ্য সরকারের যারা আছে ফেরত দিচ্ছে তাদের মতন করে। আর আমি তো রাজ্য সরকারের কোনো অ্যাওয়ার্ড পাইনি বা কেন্দ্র সরকারের কোনো অ্যাওয়ার্ড পাইনি। এভাবে বিরূপ মন্তব্য করাটা মনে হয় এই ক্রুশিয়াল মোমেন্টে রাজ্যের যা পরিস্থিতি না বলাটাই ভালো একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে, এটা আমরা আশা করি না। এখানে আমার অরূপের কাছে প্রশ্ন, এবং যেটা সনাতনদা বলেছে এই সম্পর্কে যে অ্যাওয়ার্ড ওয়াপসি আমরা দেখছি সেটা নিয়েও ব্রাত্য বসুর আজকের মন্তব্য যে আজকে কটাক্ষ যে ন্যাশনাল অ্যাওয়ার্ডও ফেরত দিচ্ছেন কিনা। আমার একটাই প্রশ্ন যে এই সম্মান পাওয়ার বা ধরা যাক যে রাজ্য চারুকলা পর্ষদ থেকে সনাতনদা তিনি অব্যাহতি নিয়েছেন এর প্রতিবাদে, আমার বক্তব্য যে ধরা যাক পর্ষদের মেম্বারশিপ বা একটা অ্যাওয়ার্ড সেটার বেঞ্চমার্কটা কি? যোগ্যতা এবং যোগ্যতা হয়তো উচিত একজন শিল্পী। প্রথমত শিল্পীর তো কারো প্রতি আনুগত্য থাকারই কথা নয়, আনফর্চুনেটলি এটা আমরা প্রায় ভুলতে বসেছি। কিন্তু সরকার একটা অ্যাওয়ার্ড দিচ্ছে বা একটা পদ দিচ্ছে মানে এক্সপেক্ট করে নেবে যে আমি অবলাইজ করলাম ওই শিল্পীকে বা ওই অভিনেতাকে। এটা কি? আমি প্রথমত দেখুন, সনাতন দিন্দা আমাদের ভারতবর্ষের, শুধু বাংলার কেন, ভারতবর্ষের যে কয়জন মানুষ যারা আমাদেরকে গর্বিত করেছেন তাদের মধ্যে অন্যতম। আমি সনাতনদার সাথে ব্যক্তিগতভাবে, আমি সনাতনদার যেখানে ওয়ার্কশপ সেখানেও নিজে গিয়েছি, সেখান থেকে সনাতনদা তার তৈরি করা মূর্তি আমাদের ওখানে ইনস্টল হয়েছে আর কি। তো স্বাভাবিকভাবেই তার গুণগ্রাহী হিসেবেই বলছি সনাতনদা, আপনার এই সেন্টিমেন্ট আপনি বলে নন, আপনাদের এই শিল্পী ফ্র্যাটার্নিটি বা সুশীল সমাজ যাই বলি না কেন, আপনাদের এই আবেগকে সম্পূর্ণ সম্মান রেখেই বলছি। কাঞ্চন মল্লিকের যে বক্তব্যকে প্রেক্ষিতে সামনে রেখে প্রথম দিন এই অ্যাওয়ার্ড বাপসিটা শুরু হয়েছিল, সেই জায়গাটাকে আমরা খুব সচেতনভাবে সেদিনকেই কিন্তু দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল, কেউ যেন এরকম কমেন্ট না করেন, কেউ যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজে টুইট করে বলেছিলেন যে এমন কোনো মন্তব্য করবেন না যেই মন্তব্যগুলো অবাঞ্ছিত হয়। না, ব্রাত্যদা যেটা বলেছেন, আমি পুরো প্রেস কনফারেন্সটা শুনেছি, ব্রাত্যদার যে কথা আমার মনে হয় কোথাও একটু বোঝার ভুল হচ্ছে। ব্রাত্যদা নিজে এটা মেনশন করেছেন যে শিল্পীরা এই অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করছেন সেই মানসিকতাকেও আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু তার সাথে সাথে গোটা দেশ জুড়ে আজকে যেটা ব্রাত্যদা বলতে চেয়েছেন, সারা দেশে যদি আপনি দেখেন অন অ্যান অ্যাভারেজ 15 মিনিটে একজন করে নারী ধর্ষিতা হচ্ছেন, সেটা হচ্ছে রেকর্ডেড।
তার বাইরে বহু ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, প্রচুর পারিবারিক কোট আনকোট সম্মান রক্ষায় ধর্ষণ, যেটার জন্য পরিবার অভিযোগ জানায় না, সেই ধরনের ঘটনা থাকে। সেগুলো দেখলে পরে প্রতি 5 মিনিটে একজন নারী ধর্ষিত হন। এবং বহু ক্ষেত্রে এই সমসাময়িক সময়েই আমরা দেখেছি স্কুল ছাত্রীকে স্কুলের মধ্যে ধর্ষণ করা হয়েছে। গত পরশুদিনের ঘটনা উত্তরপ্রদেশে, যেখান থেকে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি একজন পিএইচডি স্কলার ছাত্রী, তাকে যারা ধর্ষণ করেছিল তাদের জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করা হয়েছে। আমরা শুধু এইটুকুই বলেছি, ব্রাত্যদা শুধু সেটুকুই বলেছেন, নিশ্চিতভাবে আপনার এই প্রতিবাদ সেটা গণতান্ত্রিক শিল্পীর স্বাধীনতা, সেটা শিল্পী সত্তার সঙ্গে তার কোনো বিরোধ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার কখনো রাজনৈতিক পরিচয় দেখে তাদেরকে সেই স্বীকৃতি দেননি। তাহলে চন্দন সেনের মতো মানুষ, যিনি মানে সেই অর্থে একটা নির্দিষ্ট মতাদর্শে বিলং করেন, তাহলে সেই মানুষরা আজকে যারা প্রত্যাখ্যানও করছেন, আমরা তো আবারও বলছি আপনাদের প্রত্যাখ্যানের সম্পূর্ণভাবে অধিকার আছে, কিন্তু কি মনে হয় যে মহানায়ক সম্মান নচিকেতা পান, মহানায়ক সম্মান মিঠুন পেয়েছেন, মিঠুন চক্রবর্তী? আমি আবারও বলছি, যদি যোগ্যতাই হয় মাপকাঠি, কি মনে হয় যে মিঠুন চক্রবর্তীর মহানায়ক সম্মান পাওয়া উচিত কি উচিত মানে পাওয়ার যোগ্যতা? একটা কথা বলুন তো, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আইকন উত্তম কুমার মারা গিয়েছেন, রবীন্দ্রনাথে তার ডেড বডি পর্যন্ত সাহিত্য করতে রাখতে দেখা যায়নি। আজকে আমি আবারও বলছি, শুনুন, একটা কথার প্রেক্ষিতে আরেকটা কথা উঠবে। আমরা কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জাস্টিসের জন্য, আমরা কিন্তু কোথাও একটা রাজনীতির পাকে চক্রে আবর্তিত হয়ে গিয়ে কোথাও একটা ওই তুই বিড়াল না মুই বিড়ালের জায়গায় চলে যাচ্ছি। এতে আসলে হয়তো বিচার লক্ষ্য হচ্ছে না, চেয়ার লক্ষ্য হয়ে যাচ্ছে। সনাতন দা, আমি আপনাদের সেন্টিমেন্টকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেই অগণতান্ত্রিক ঘটনাগুলো ঘটছে, আশা রাখবো আগামী দিনে আপনারাও ইকুইভোকাল হবেন সেই জায়গায়। আমার নাম অভিষেক ব্যানার্জি। যাই হোক, অরূপদার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা তুমি চোখ বন্ধ করে শোনো। ঠিক সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ড ওয়াপসির ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটছিল, ঠিক সেম কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল। আমি তখন একটা বলেছিল যে আমেরিকার অ্যাওয়ার্ড ওয়াপসি হবে কিনা, তার থেকে অনেক কথা বলি। এবং তুমি অত্যন্ত তোমার স্মৃতি, আমি দিনের শেষে একজন ভারতবর্ষের নাগরিক, তোমার একদম তোমার এই তুমি, আমি জানি তোমার ব্রাহ্মী শাক লাগে না, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত স্ট্রং, তুমি জানো তখন কি বলা হয়েছিল। হ্যাভিং সেড দ্যাট, আজকে অরূপদার, আমি জানি না কালকে অরূপদারা এসে বলবে যে 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পেয়েছিলেন, 1919 সালে গিয়ে উনি সেটা প্রত্যাখ্যান করছেন জালিয়ানওয়ালা বাগে। 4 বছর ধরে কি ব্রিটিশ অত্যাচার করেনি? কেন তখন রবীন্দ্রনাথ প্রত্যাখ্যান করেন? এইসব বোকা বোকা কথা। আমি সাম্প্রতিক সময়, আমি যদি তোমার দায় থাকে না ডিফেন্ড করার, আমার দায় থাকতে পারে কোন ডিফেন্ডার দায় থাকতে পারে, আমার এটা বক্তব্য, এটা বক্তব্য সমাজে তোমাদের রাজনীতি আমির খানের মতো যে রেস্ট্রিক্টেড অ্যামনেশিয়াতে ভোগো, যে অ্যামনেশিয়া অনুযায়ী সিলেক্টিভ জিনিস মাথায় থাকে, তোমরা তো সিলেক্টিভ জিনিস মাথায় থাকে। একটা জিনিস আমার একটা কথা বলো তো, এত পুরো ঘটনাটা ঘটছে যে ভদ্রমহিলা যে পাশে বসে আছেন, তিনি অ্যাজন্ডেড নারী সুরক্ষা প্রতিমন্ত্রী। সেই নারী সুরক্ষা মন্ত্রীর আজ অব্দি দাঁড়িয়ে একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দেখাও তো। ইউ আর নট হিয়ার টু ডিফেন্ড দ্যাট। তুমি একটু আগে বললেন না উনি তৃণমূলের কেউ না। আমি তৃণমূলের প্রশ্ন, আমি স্বাস্থ্য দপ্তরের বক্তব্য জানতে চাই। তোমার অ্যাপ্রোজাল তোমার দল করে, সন্দীপ ঘোষের অ্যাপ্রোজালটা স্বাস্থ্য দপ্তর করে, সেই স্বাস্থ্য দপ্তরে মন্ত্রীর নাম হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই ফিরবো, আসবো অঙ্কনের কাছেও ফিরবো, অতনুর কাছেও ফিরবো। ছোট্ট একটা বিরতি তার আগে আমাকে নিতে হবে। বিরতির পর আমরা বাংলা বলছে নিয়েই ফিরে আসছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, দেখুন, এটা সরকারের ব্যর্থতা, সরকারকে বুঝতে হবে। সরকার সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুলিশি ব্যবস্থা সবটা সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে। এবং তারপর না, মানে আমরা দেখতে পাচ্ছি, ধরুন ধর্ষকদের বিরুদ্ধে বললেই তৃণমূলের গায়ে লাগছে, যে স্তরেই সেটা হোক। ধরুন অরিজিৎ সিং গান গাইলো, সেটা নিয়ে কুণাল ঘোষের আপত্তি দেখলাম। আচ্ছা, শ্রেয়া ঘোষাল মানে তার প্রোগ্রাম বাতিল করলো এই ঘটনার, আরজিকর ঘটনা নিয়ে, সেইটা নিয়েও গায়ে কার লাগছে? তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। ধরুন শিক্ষকরা, স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ চলে যাচ্ছে। চিকিৎসকরা প্রতিবাদ করছে মেদিনীপুরে, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ চলে যাচ্ছে। এই যে ধর্ষণের বিরোধিতা বা এই আরজিকর কাণ্ডের বিরোধিতা করলে তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। আর তৃণমূল কংগ্রেস এই যে চলে যাচ্ছে ওই কি কংগ্রেসের, ওই বিজেপির, ওই সিপিএম, এই যে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এটাই তো সমস্যা। মাথা ভাঙায় যে ঘটনা ঘটলো, সেই ঘটনার দায় আমি আবারও বলছি, দেখুন, মাথা ভাঙার ঘটনা কেন? প্রথম কথা, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, ডাক্তারদের আন্দোলন বা সিভিল সোসাইটির আন্দোলনে
কেউ কোনো রকম বিরূপ মন্তব্যই করবেন না। সেক্ষেত্রে মাথা ভাঙার ঘটনা যে বা যারাই করেছে ইতিমধ্যেই কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ তাদের এগেনস্টে আইডেন্টিফাই করে অ্যাকশন নিয়েছে। পার্থক্যটা কোথায় আমি কেন বলছি, বললেই বলবে ভারত ভ্রমণ, পার্থক্যটা এখানেই। ধরুন একজন লোকের 2 বছরের জেল হলো ধর্ষণের মামলায়, 2 বছর জেলের মধ্যে আপনি 284 দিন জেল থেকে বাইরে বেরিয়ে এলেন প্যারোল নিয়ে, এবং গতকালকে আবার 5 দিনের জন্য প্যারোল এক্সটেন্ড করা হচ্ছে। কেন? হরিয়ানায় ভোট আছে বলে। বাবা রাম রহিম পুলিশ বলেছে যে এই হিপোক্রেসি লোকে কেন বলতো এই যে এই ধর্ষকদের মদতদাতা সব জায়গায় ধর্ষণ করে বাড়ির লোক ধর্ষণের ঘটনা তখন তাকে বাড়ি চাপা দিয়ে যেমন এটা যেমন ঘটনা, এটা যেমন তুমি ভারত ভ্রমণে যাচ্ছ জাস্টিফাইড রিজন রয়েছে তার, তেমনি কামদুনির ক্ষেত্রে আমরা কি দেখেছি? কামদুনি ক্ষেত্রে এবার বলি তাহলে, কামদুনিতে যারা দোষী সাব্যস্ত হয়েছিল, যারা শাস্তিপ্রাপ্ত, তারা তারপর প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। তুমি কাকে প্রশ্ন করেছো আমি বুঝতে পারছি না। এই কামদুনির ঘটনা এই অদ্ভুতভাবে আগের দিন, পরের দিনও সুপ্রিম কোর্টে তিনি উপস্থিত থাকবেন, আগের দিনও সুপ্রিম কোর্টে তিনি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিপক্ষে এই মামলায়, যেটা সুপ্রিম কোর্ট সুমোটো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়েছে। ইন্টারেস্টিংলি কামদুনির মামলায় যারা ধর্ষক, যাদের আগের রায়ে সাজা হয়েছিল যাবজ্জীবন বা কারোর মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছিল, তাদেরকে আবার জেল থেকে ছাড়ানোর জন্য যিনি অ্যাডভোকেসি করলেন তার নাম ফিরোজ এডুইলজি, যিনি বিশ্ব হিন্দু পরিষদের নেতা। রাজ্য সরকার সেটা বলুক। এক সেকেন্ড, আমি অতনুর কাছে আসবো। অতনু নিজের লয়ারও। একটা খুব আমি প্রথমেই বললাম যে এই গোটা ঘটনাতে কেউ প্রথম দিন থেকে কখনো বলেনি তৃণমূল জড়িত ছিল, বা এখনো সেই অর্থে সরাসরি কেউ কোথাও বলছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিদিন প্রতিনিয়ত প্রেস মিট থেকে শুরু করে এই যে আজকে ব্রাত্যবাবু যে কথা বললেন, এর আগে হচ্ছে কাঞ্চন মল্লিকের এই কথাবার্তাগুলো, আসলে একজন শিল্পী তিনি সাম্মানিক হিসেবে কি পেলেন, তার জন্য সেটা যার যে অধিকার তিনি ফেরাবেন কোন ঘটনার প্রেক্ষিতে তার মনে হবে। এখন মুশকিলটা হচ্ছে এই সরকার খুব দাগিয়ে দিচ্ছে কারা কারা রাস্তায় নামছে, কারা কারা হচ্ছে প্রতিবাদ করে। আসলে খুব মুশকিলটা হচ্ছে, এটা তো ফ্যাক্ট যে অভিনেতা অভিনেত্রী সবাই হন, শিল্পী সবাই হন না। মানুষের স্বার্থে যাদের মন কাজে তারাই শিল্পী হতে পারেন। এখন শিল্পীরা পথে একই সঙ্গে যেভাবে গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে, হতেই পারে ঋতুপর্ণা সেনগুপ্তর ভিডিও কারো পছন্দ না হতে পারে, তার প্রতিবাদের ধরন কারো পছন্দ না হতে পারে, কারো মনে হতে পারে যে আমি যেভাবে প্রতিবাদ করছি সেটা ন্যাচারাল, অন্যজন যেভাবে প্রতিবাদ করছে সেটা ন্যাচারাল নয়, মেকি। কিন্তু যে প্রতিবাদ করতে তিনি কালকে গেছেন, কালকে সেখানে গিয়ে যেভাবে গোব্যাক হয়েছে, যেভাবে গাড়িতে চাপড় মারা হয়েছে, না সেটা তো অবশ্যই একদমই অনভিপ্রেত, এবং সেটা কখনোই হচ্ছে এটা বলে না উচিত না। এই মহিলাদের সুরক্ষা নিয়ে রাস্তায় নেমে মহিলাদের কটূক্তি করা হচ্ছে। আবার একই সাথে মৌপিয়া দিয়ে একদিন দুদিনের মধ্যে ঘটনা বেলঘড়িয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মানে গতকাল ঘটেছে বেলঘড়িয়াতে নারী সুরক্ষা নিয়ে গোটা রাজ্যে নাকি পুলিশ এত তৎপর, তার মধ্যে বেলঘড়িয়া প্রকাশ্য দিবালোকে একজন ছাত্রীকে একজন মানে এসে মানে একদম হোমরা চোমরা জাতীয় তার ছেলে এসে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটি রাজি না হওয়াতে তাকে মাথায় ছুরি বসিয়ে দেয় প্রকাশ্য দিবালোকে তার মায়ের সামনে। এই যদি রাজ্যের নারী সুরক্ষার হাল হয়, আর এখানে নারী সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এসে কোন শিল্পী হচ্ছে গিয়ে তার পদক ফেরাচ্ছেন, কোন শিল্পী তার সম্মান ফেরাচ্ছেন, তার সমালোচনা করছেন, তাকে তির্যক মন্তব্য করছেন, পাল্টা কটূক্তি করছেন যে আপনি তাহলে অমুকটায় কেন করছেন না, তমুকটায় কেন করছেন না। ইজ ইট এনিওয়ে জাস্টিস? তোমাকে আমি এখানে যে জিনিসটা যেটা সাপ্লিমেন্ট করতে চাই, যে প্রশ্নটা আগে যেটা দেখালাম, যে ওয়ার্ক অর্ডার, রেস্টরুম, ডক্টরস রুম এবং শৌচালয় ভাঙার ওয়ার্ক অর্ডার কে দিয়েছিল, কবে দিয়েছিল? যে ওয়ার্ক অর্ডারের কপি আমাদের হাতে এসেছে, চমকে উঠতে হয়। সন্দীপ ঘোষের স্বাক্ষর করা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়, এবং সেই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় কবে? 10ই অগস্ট 2024। আপনারা দেখছেন, অর্থাৎ 9ই অগস্ট এই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর 10ই অগস্ট এই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়। কেন এত তাড়াহুড়ো? শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলছেন একটু শোনাবো। মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না
যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে মিটিং হয়েছে, দেখা যাচ্ছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যাবে, আর কোথাও যেতে হবে। আমার অরূপের কাছে এখানে প্রশ্ন। অরূপ, সন্দীপ ঘোষ তিনি একজন প্রিন্সিপাল, তিনি একদম সাধারণ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা একজন ব্যক্তি নন। যে প্রতিষ্ঠানের তিনি কাস্টোডিয়ান, সেই প্রতিষ্ঠানে যদি একটা এরকম ঘটনা ঘটে যায়, তার প্লেস অফ অকারেন্স সেটাকে ইনট্যাক্ট রাখা কতটা গুরুত্বপূর্ণ সেটা সন্দীপ ঘোষের না বোঝার কথা নয়। 10 তারিখে এই ওয়ার্ক অর্ডার ইস্যু হলো, কেন ধরে নেব না যে পরিকল্পনা করে এই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে 10 তারিখ? আমি যদি ধরে নিতাম যেটা আগে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল, তারপর হয়তো কমিউনিকেশন প্রবলেম হয়েছে, কেউ সেটাকে আটকাতে পারেননি, মনে থাকেনি, এরকম একটা ডামাডোলের মধ্যে, তবু সেখানে বেনিফিট অফ ডাউটের জায়গা থাকলেও থাকতে পারতো। তো এরপর তার কিছু বেনিফিট অফ ডাউটের জায়গা থাকে না। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি অতনুর একটা কথা রেফারেন্সে বলি। ও যখন এই পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে এত সমালোচনা করলো সরকার কেন এই করেছে, আমি শুধু অতনুকে একটু স্মরণ করে দিতে চাই, শাওলি মিত্রের নামটা এখনো ভুলিনি। যখন নন্দীগ্রামের ঘটনার পর একদল বুদ্ধিজীবী তারা প্রত্যাখ্যান করছিলেন, তখন তাদের সম্পর্কে সিপিএম এর ঠিক প্রতিক্রিয়াটা কি ছিল, ওর মেমোরি এত শর্ট হয়নি। আমি আসছি ওয়ার্ক অর্ডারের বিষয়ে। প্রথম কথা, এই ওয়ার্ক অর্ডার, সন্দীপ ঘোষের ইস্যুড সাইন করা ওয়ার্ক অর্ডার, উনি সিবিআই এর কাস্টডিতে রয়েছেন, সিবিআই এর উচিত অবিলম্বে ওনাকে প্রপার ইন্টারোগেশন করে, কেন যদি এই ওয়ার্ক অর্ডারটা জেনেরিক ওয়ার্ক অর্ডার, এখানে দেখুন টু দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সিভিল, এখানে বলা হয়েছে যে টয়লেটগুলো রেনোভেশন এবং রিস্টোরেশনের জন্য, কিন্তু তা সত্ত্বেও যদিও স্পেসিফিক নয় কোন ফ্লোর কোন টয়লেট, এটা জেনেরিক সারা বছরই সরকারি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ চলে, কিন্তু তা সত্ত্বেও এইরকম সেন্সিটিভ সময় এই ধরনের ওয়ার্ক অর্ডার তিনি কেন ইস্যু করলেন? ওয়ার্ক অর্ডার না, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করেছেন, লেটার দিয়েছেন টু দ্য পিডব্লিউডির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, তার কাছে তিনি দিয়েছেন যাতে রেস্টোরেশনের কাজ শুরু করা হয়। প্রশ্নটা এখানেই, হসপিটালের মতো এমার্জেন্সি কেসে এরকম ভাবেই কাজ হয়, তুমি জানো নিজে, প্রত্যেকটা সরকারি হাসপাতালে এভাবেই কাজ হয়। সরকারি হাসপাতালে এভাবেই শেষ কবে মেডিকেল কলেজে গেছো গো, গিয়ে দেখেছো তো বাথরুমগুলো কি অবস্থা? ভাই তুমি এখানে সেখানে মানে তাহলে বলতো না মেডিকেল কলেজে দেরি খাওয়ার জন্য, মেডিকেল কলেজের দিন এতটা অযোগ্য যে সে আজ অবধি কখনো অ্যাপিল করে না। অনেক বড় বড় ডায়লগ পাওয়া যায়, ফুটেজ খাওয়ার জন্য অনেক বড় বড় ডায়লগ। আমি আবারও বলছি, কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সিবিআই কাস্টডিতে রয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে কেন সিবিআই ইন্টারোগেশন করে তার রিপোর্টটা জমা দিক সুপ্রিম কোর্ট। আমরা সবাই অপেক্ষা করছি কে সন্দীপ ঘোষ, যদি অন্যায়ের সাথে জড়িত থেকে তাকে ফাঁসি হোক। আমরা তো কোথাও বলছি না, আমরা তো পরিষ্কার করে বলছি যে যেই অপরাধী বলে সাসপেক্টেড, যদিও তার অপরাধের ম্যাগনিটিউডটা ডিমেনশনটা এখনো পর্যন্ত 2021 সালে কলকাতা পুলিশের দায়ের করা একটি টেন্ডার সংক্রান্ত দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত, আপাতত সিবিআই কাস্টডিতে রয়েছেন, এই ধর্ষণ এবং খুনের মামলা নয়। আমরা আবারও বলছি ধর্ষণ এবং খুনের মামলাটা যেন সবার আগে প্রায়োরিটি পায়, জাস্টিস যেন পায়, বিচার যেন পায়। বিচারের বদলে চেয়ারের লড়াই বাংলার মানুষ দেখতে রাজি নয়। আমি বলছি 10 তারিখে যখন এই ওয়ার্ক অর্ডার বা যে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে, সেই সময় তো স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমের সাথে তার বৈঠক চলছে। তাহলে স্বাস্থ্য সচিবের কি পরামর্শ, মানে স্বাস্থ্য সচিব জানতেন না কোথায় বৈঠক চলছে? তুমি দেখেছেন স্বাস্থ্য সচিব বলেছেন যে সেদিন বৈঠক চলছিল। আরো আসছে কোথায় বলেছিলেন বাবা? কোথায় বলে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম কোথায় বলেছেন বাবা? দেখো দেখো দেখি দেখো দেখি কোথায় বলে কোথায় বলেছে? ভাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয়, এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয়। ডোন্ট স্প্রেড মিস ইনফরমেশন। এক মিথ্যা আরে মিস ইনফরমেশন। স্বাস্থ্য সচিব মিথ্যা কথা বলছে। আচ্ছা আরে ভাই তুমি দেখো না কোথায় বলেছে, তুমি রেফারেন্স দাও না, কোন রেফারেন্স বলছো? তোমার মোবাইল আছে, তোমার মোবাইল আছে, দেখো আরে করে দেখো দেখো
আসলে তৃণমূল করেছে সনাতনদাকে দিয়ে, শেষও করব সনাতনদাকে দিয়ে। সনাতনদার কাছেই আসবো। সনাতনদা, বিচারের আশায় আমরা সবাই বুক বেঁধে আছি, যত সময় করাচ্ছে খুব স্বাভাবিক, আমরা ধৈর্য ধরে আছি, আমরা কখনো কখনো ধৈর্যচ্যুতি হচ্ছে, তাও আমরা ধৈর্য ধরে আছি। শেষ পর্যন্ত বিচারের আশা কতটা দেখছো? আমি তো এতক্ষণ ধরে সবটা শুনলাম, এত রাজনৈতিক বিশ্লেষণ, এত বিশ্লেষণাত্মক বিশ্লেষণ। আসলে কেউ না এই মেয়েটার দোষীদের শাস্তি চাইছে না, একে এর ঘাড়ে দোষ চাপাচ্ছে, এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। আর নেতারা মন্ত্রীরা দয়া দাক্ষিণ্য করে যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে তাদের কথা উল্লেখ করছে, বড় করুণ লাগে। এই অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দেওয়াগুলো তারা যেন দয়া করে দিয়েছে মনে হয়, জোর করে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে দিয়েছে। এত কিছু চলছে, আর শেষে আমি একটা কথাই বলি, আমি তিলোত্তমা দিন্ডার নিষ্ঠুরতম মৃত্যুর বিচার চাই, এবং আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে তারা বিচার চায়। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, বাংলা এটাই বলছে। আর এটা বলেই আজকে বাংলা বলছে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।